Hi students, welcome to Admission English Program Class 4. আমরা এর আগে অলরেডি 3টে ক্লাস নিয়ে ফেলেছি। তোমরা যদি আমাদের বিগত ক্লাসগুলো দেখে না আসো তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে আসবে ক্লাসের ধারাবাহিকতাগুলো বোঝার জন্য। আর আজকের ক্লাসটি মূলত দুটি গুরুত্বপূর্ণ টপিকের উপর হবে। একটা হলো পজিটিভ ভার্ব আর আরেকটা নাউন অ্যান্ড ডিটারমিনার। তোমাদেরকে বলে রাখি আজকে দুটো টপিকই হবে সম্পূর্ণভাবে গল্পের উপরে, যাতে তোমরা এই দুটো টপিক খুব সহজভাবে বুঝতে পারো। আর আশা করি তোমরা এই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর গল্পগুলো অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে, তাহলে দেখবে আমাদের আজকের ক্লাসটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। শুরুতে দেখো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের 5টা শব্দ মনে রাখতে হয়: লেট, মেক, গেট, হ্যাভ, হেল্প। তোমরা অনেকেই বলো যে ভাইয়া পজিটিভ ভার্ব কীভাবে করবো, এটা তো অনেক কঠিন, বুঝতে পারি না। তোমাদের সেই বিষয়টাকে সহজ করার জন্যই মূলত আমাদের আজকের প্রচেষ্টা, যেখানে গল্পের মাধ্যমে তোমাদের শেখানো হবে। তবে আজকের বিষয়টা তোমরা যদি গল্পগুলো খাতায় লেখো তাহলে তোমার জন্য মনে রাখা অনেক সহজ হবে। এখন আসো আমরা গল্পে চলে যাই। আমাদের গল্পের ক্ষেত্রে দুটো ব্যক্তি, ঠিক আছে? আমাদের গল্পের চরিত্র হলো দুটো। এখন দুটো 3টে স্টেজে বড় হবে। একটা হলো শিশুকাল, আরেকটা হচ্ছে কিশোরকাল, আরেকটা বৃদ্ধাবস্থা। এখন তোমরা তো জানো যে শিশুকালে যে বিষয়টা হয় যে সবার যারা যখন দুটো ছেলে মেয়ে শিশু থাকে মানে বাচ্চা থাকে, তখন তাদের দুজনেরই আচার আচরণ বলো, চলাফেরা বলো, পোশাক বলো, সব কিছুই একই হয়। তার আছে কারো পছন্দ বলো, সব কিছুই একই হয়। তোমরা এটা খুবই ভালোভাবে বোঝো, তাই না? আর তারা যখন কিশোরকাল আসে তখন কিন্তু আমাদের আ আ মানে বস্তুগত যেসব বিষয় আছে, খাবার-টাবার, তারপর তোমার হচ্ছে জামা-কাপড়, এগুলো এক হলেও ব্যক্তিবাচক যেসব বিষয় আছে যে তোমার পছন্দ, অপছন্দ, তারপর তোমার চলাফেরা, এগুলি ভিন্ন হয়। এই বিষয়টা মাথায় রাখবে যে বস্তুবাচক বাচক কোনগুলো আর ব্যক্তিবাচক কোনগুলো। এটা তো বুঝতে পারছো। তাহলে কিশোরকালে বস্তুবাচক বিষয়গুলো একই থাকে, যে খাওয়া-দাওয়া, তারপরে হচ্ছে তোমার পোশাক-পরিচ্ছদ এগুলি। কিন্তু ব্যক্তিবাচক বিষয়গুলো কিন্তু ভিন্ন হয়। পছন্দ, অপছন্দ। তোমার আর আরেকজনের পছন্দ কি এক হয় কখনোই? কিশোরকালে? কখনোই না। তারপর বস্তুবাচকের বিষয়গুলো কিন্তু একই। তুমি আ মেক্সিমাম ক্ষেত্রে তুমি যেই শার্ট পরো, সেও সেই শার্ট পরে। তুমি যেই প্যান্ট পরো, সেও সেই প্যান্ট পরে। মানে এক কথায় আ ব ব্যক্তিবাচক বলতেই তোমার পছন্দ, অপছন্দ, আর বস্তুবাচক বলতেই তোমার খাওয়া-দাওয়া, তারপর তোমার হচ্ছে পোশাক পরিচ্ছদ, এটাই। আর বৃদ্ধ অবস্থায় কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে তোমার যেকোনো একটা হলেই চলবে। তারা খালি সারভাইভ করতে চায়। তারা ওরকম পছন্দ, অপছন্দ অত কিছু মেইনটেইন করে না। সো এই ৩ টে বিষয় আমাদের আজকের গল্পের জন্য মনে রাখতে হবে। আসো তাহলে সর্বপ্রথম বিষয়টা, আমরা যখন শিশুকালে আসলাম আমাদের চরিত্রের ২ টো চরিত্র বলেছিলাম। সেই ২ জন হলো, একজন হচ্ছে লেট, আরেকজন হচ্ছে মেক। তাহলে ২ টো চরিত্র কি, কি? লেট আর মেক। আমাদের শিশুকালে তারা ২ জন ২ টো বাচ্চা, লেট আর মেক। এখন বলো তো, যখন আমি বলছিলাম যে শিশুকাল হলে কি হয়? তাহলে সবকিছু এক হয় না? ঠিক একইভাবে আমাদের এই লেট আর মেকের ক্ষেত্রেও সবকিছু এক হবে। যখনই কোনো প্রশ্নে তুমি লেটার মেক দিয়ে পজিটিভ ভার্ব পাবে, তখন চোখ বুজে তোমার ভার্বটা মূল ফর্ম হবে। মানে ভি ওয়ান। লেটার মেক থাকলে তুমি কোনো দিকে তাকাবা না, তুমি চোখ বুজে ভার্বের মূল ফর্ম বসাবা, ভি ওয়ান। এই ভি ওয়ান মূলত যে প্রথম ফর্মটা ভার্বের, সেটাই। সো এটাই মাথায় রাখবা যে লেটার মেক, দুটো বাচ্চা, এরা শিশু বয়সের ২ জন ব্যক্তি, লেট আর মেক। এখন এদের ক্ষেত্রে সবসময় যা কিছুই ঘটুক না কেন সবকিছুই এক। এরা ব্যক্তিবাচক যাই ঘটুক বা বস্তুবাচক যাই ঘটুক সবই এক। সো এক্ষেত্রে কি হবে? V1 মানে মূল যে ভার্বটা সেটাই। এবার আসো, এরা যদি আস্তে, আস্তে তো বড় হবে, তাই না? বড় হয়ে যখন কিশোরকালে যাবে, তখন কি আর তারা এক থাকে? কখনোই এক থাকে না। তাদের কিন্তু শরীরের গঠনে পরিবর্তন হয়, তাদের আকার আকৃতি পরিবর্তন হয়, হয় না? অবশ্যই হয়। দেখো, লেট আর মেক যখন বাচ্চা ছিল তখন কিন্তু ৩ টাই ওয়ার্ড মানে ৩ টে অক্ষর দিয়ে লেট তৈরি করা হয়েছিল। মেক কিন্তু ৪ টে অক্ষর দিয়ে তৈরি করা হচ্ছিল। ঠিক একইভাবে যখন তারা কিশোরকালে চলে গেছে, তখন লেট পরিবর্তন হয়ে তার শরীরের আকার আকৃতি পরিবর্তন হয়ে সে কিসে পরিণত হয়েছে? সে পরিণত হয়েছে গেটে। দেখো,
লেট কিন্তু ৩ টে অক্ষর দিয়ে তৈরি হয়েছিল। ঠিক একইভাবে গেটও ৩ টে অক্ষর দিয়ে। তাহলে লেট আর মেকের ক্ষেত্রে যখন তারা বাচ্চা ছিল তখন কি তাদের কিছু সবই এক ছিল। কিন্তু তারা যখন আস্তে, আস্তে কিশোরকালে পরিবর্তন হয়েছে, তাহলে তাদের কি শরীরের গঠনে একটু পরিবর্তন হবে না? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে। দেখো তাদের লেটের বিষয়টা পরিবর্তন হয়ে দেখো কিসে পরিণত হয়েছে? গেটে। আর মেকের ক্ষেত্রে কি হয়েছে? মেকও ৪ টা অক্ষর দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু কিশোরকালে এসে সে মেক কিসে পরিণত হয়ে গেছে? হ্যাবে। সো লেট আর মেক ছিল বাচ্চাকালে। এখন যখন কিশোরকালে এসেছে তার পরিবর্তন হয়ে কি হয়েছে? গেট আর হ্যাভ। এখন দেখো গেট আর হ্যাভ এর ক্ষেত্রে আমি তো আগেই বলছিলাম, কিশোরকালে এসে কিন্তু তাদের কিছুটা পরিবর্তন ঘটে। তাদের সবকিছু এক থাকে না। দেখো সেই ঘটনাটাই ঘটছে। কিশোরকালে এসে যখন তারা ব্যক্তিবাচক মানে পছন্দ অপছন্দে এসছে, তাদের দুজনের পছন্দ অপছন্দ কি এক থাকবে? সাপোজ তুমি যদি এই বয়সে এসে বিয়ে করতে চাও, তুমি কি তুমি যেটা বিয়ে করবে তোমার ভাইরা বা তোমার আত্মীয়-স্বজন ধরো তো তোমার ভাইয়ের কথাই বলি। তুমি ধরো একজনকে বিয়ে করবে। তোমার ভাইও কি তাকে বিয়ে করবে? কখনোই না, তাই না? এটা হচ্ছে তুমি ফান হিসেবে নাও যে সাপোজ তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করবে। এখন তোমার ভাইও কি তোমার সেই মেয়েটাকে তোমার যেটা পছন্দ হয়েছে তাকেই বিয়ে করবে? কখনোই না। সে কিন্তু অন্য একজনকে বিয়ে করবে। কারণ তার পছন্দ অন্য একটা। ঠিক একইভাবে গেট আর হ্যাব এর ক্ষেত্রেও হ্যাঁ, একই কথা যে তারা যখন ব্যক্তিবাচক বিষয় আসে তখন কিন্তু তাদের পছন্দ অপছন্দ ভিন্ন হয়। কারণ তারা কিশোরকালে চলে এসছে। কিন্তু তোমার ভাই আর তোমার যখন বস্তুবাচকের বিষয় আসে অর্থাৎ পোশাক পরিচ্ছদ বলো বা খাওয়া-দাওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু মেক্সিমাম সময় একই রকম শার্ট পরো। ধরো পড়তে পারো না একই রকম শার্ট, একই রকম প্যান্ট পরতে পারো না? অবশ্যই পরতে পারো। তুমি খাওয়া-দাওয়া মেক্সিমাম সময় একই রকম করতে পারো। কিন্তু পছন্দ অপছন্দ অর্থাৎ ব্যক্তিবাচক বিষয়গুলো ভিন্ন হয়। সো এই বিষয়টা মাথায় রাখবা যে গেট আর হ্যাভ এর ক্ষেত্রে কিশোরকালে সো এদের বিষয়টাও ভিন্ন হবে। তাহলে দেখো গেটের ক্ষেত্রে কি হবে? গেটের ক্ষেত্রে যখন তোমরা ব্যক্তিবাচক কোনো ব অবজেক্ট থাকবে তখন তাদের ক্ষেত্রে কি হবে? ভার্ব কি হবে? 2 প্লাস V1 গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে? 2 প্লাস V1 আর হ্যাভ এর ক্ষেত্রে ব্যক্তিবাচক কি হবে? হ্যাভ এর ক্ষেত্রে ব্যক্তিবাচক হবে শুধু V1 অর্থাৎ ভার্বের প্রথম ফর্মটা। আর হচ্ছে গেটের ক্ষেত্রে হবে ব্যক্তিবাচক ক্ষেত্রে 2 প্লাস V1 অর্থাৎ ইনফিনিটিভ। এবার আসো আমরা সেই বস্তুবাচকে ফিরে যাই। তাহলে বস্তুবাচক কি বলছিলাম? এই বয়সে কিশোরকালে কিন্তু বস্তুবাচক কোনো ভিন্ন থাকে না। তাদের কিশোরকালে বস্তুবাচকও এক থাকে। তাহলে দেখো কিশোরকালে বস্তুবাচক যখনই কোনো অবজেক্ট পাবে গেট আর হ্যাভ এর পর তাহলে কি হবে? V3 অর্থাৎ ভার্বের ৩য় ফর্ম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে লেটার মেক যখন ছিল তখন তারপরে যেই ব্যক্তিবাচক বা বস্তু যেই অবজেক্ট থাকুক না কেন তখন কিন্তু V1 হচ্ছিল লেটার মেকের ক্ষেত্রে অর্থাৎ শিশুকালে। সেই লেটার মেক যখন শিশুকাল থেকে বড় হয়েছে, কিশোরকালে এসছে তখন তারা পরিণত হয়েছে কিসে? গেট আর হ্যাবে। আর সেই গেট আর হ্যাবে পরিণত হওয়ার পর তাদের কিসে পরিবর্তন ঘটছে? তাদের বস্তুবাচক কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু তাদের ব্যক্তিবাচকে অনেক চেঞ্জ এসছে। সো তখন যখন তাদের ব্যক্তিবাচক অনেক চেঞ্জ এসছে অবশ্যই তাদের পছন্দটাও একটু ভিন্ন হবে। সেই কারণেই গেটের ক্ষেত্রে হয়েছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে 2 প্লাস V1 আর অ্যাবের ক্ষেত্রে V1 আর বস্তুবাচকের ক্ষেত্রে তারা এই সময় একই বিষয় ফলো করে দেয়। অর্থাৎ তারা ভার্বের ক্ষেত্রে V3 ফলো করে। এরপরে সর্বশেষ হলো হেল্প। হেল্প আমরা কি বলছিলাম? হেল্প হচ্ছে বৃদ্ধ অবস্থা। এই বয়সে হেল্প এমন একটা পর্যায়ে চলে আসে যে বৃদ্ধাবস্থায় ওকে যা দিবা তাই সে খুশি। তাই হেল্প বৃদ্ধাবস্থায় এসেও অবশেষে বিয়ে করতে পারেনি। লেটার মেক কিন্তু শিশু ছিল। গেট আর হ্যাভ কিশোর ছিল। সেই বয়সে এসে তারা পছন্দ অপছন্দ তাদের পছন্দ মতো মেয়ে বিয়ে করছে। দুজনের মতো ভিন্ন, ভিন্ন পছন্দের মতো বিয়ে করছে। কিন্তু হেল্প এমন একটা অবস্থায় এসেছে যে বৃদ্ধ অবস্থায় তখন এসে বলছে যে, "আমি তো একদম বৃদ্ধ হয়ে গেছি। আমাকে এখন কে মেয়ে দিয়ে দেবে? মেয়ে বিয়ে দেবে? আমি তো খুব অসহায় হয়ে গেছি।" তখন হেল্প মানুষের কাছে বলে বেড়ায় যে, "আমাকে একটা মেয়ে দিলেই হবে।" এখানে মেয়ে হিসেবে চরিত্রে আছে আমাদের এই দুটো 2 প্লাস V1 একটা মেয়ে আর এটা হচ্ছে V1 আরেকটা মেয়ে। দুটো মেয়ে ভিন্ন, ভিন্ন ধর্মের। ভিন্ন, ভিন্ন ধর্মের বলতে ভিন্ন, ভিন্ন আচরণ। এখন হেল্প বলছে, "ভাই আমাকে একটা দিলেই হবে। আপনি আপনার যেটা ভালো লাগে। আমার তো বয়স শেষ হয়ে গেছে। আমি তো এখন একটা পেলেই হবে। আমার তো চলতে হবে জীবন।" তাই হেল্প ওই বিষয়টা মাথায় রেখে তারা ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন তখন এই দুটোর যেকোনো একটা ব্যবহার করতে পারে। অর্থাৎ 2 প্লাস V1 অথবা V1 যেকোনো একটা দিলেই তার উত্তরটি হবে। আশা করি গল্পটি তোমরা বুঝতে পারছো। আর গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আসো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি ক্লিয়ার করা হোক। তাহলে চলো কিছু উদাহরণ দেখি। দেখো ফার্স্টে কি আছে?
হি বিকেম সো লেজি দ্যাট হি ওয়ান্টেড টু হ্যাভ মি ড্যাশ, অর্থাৎ ডু ব্র্যাকেটে আছে, ডুর ভার্বের পরিবর্তন করতে হবে, ডু হিজ এভরি ওয়ার্ক। এখন দেখো আমাদের এখানে পজিটিভ ভার্বের কোনটা আছে? আমাদের পজিটিভ ভার্বের হ্যাভ আছে। আমরা হ্যাভের ক্ষেত্রে কি পড়েছিলাম? লেটার মেক ছিল শিশুকাল, গেট আর হ্যাভ ছিল কিশোরকাল। সো গেট আর হ্যাভের ক্ষেত্রে পরে যদি মানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ওদের কি আচরণের পরিবর্তন হবে না দুজনে? দেখো এখানে কিন্তু ব্যক্তিবাচক আছে, মি কি একটা ব্যক্তিবাচক অবজেক্ট না? সো এখানে তাদের আচরণে পরিবর্তন হবে। তাহলে বলো এখানে কি হবে? গেট আর হ্যাভের ক্ষেত্রে ব্যক্তিবাচক কি হয়? গেটের ক্ষেত্রে হয় 2 প্লাস V1 আর হ্যাভের ক্ষেত্রে হয় V1। তাহলে এখানে কি হ্যাভ আছে না? তাহলে হ্যাভের ক্ষেত্রে কি হবে? ডুই থাকবে। যদি এখানে গেট মি থাকতো হ্যাভের জায়গায় যদি গেট মি থাকতো তাহলে এখানে আমরা লিখতাম 2 প্লাস ডু মানে টু ডু। বাট এখানে আছে কি হ্যাভ। সো হ্যাভ যখন আসে তাহলে হ্যাভ মি মানে আমাদের এখানে কি হবে? V1ই থাকবে। আমরা কি বলছিলাম? গেট আর হ্যাভের ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকলে সেটা V1 সরি সেটা একটু ভিন্ন হয় এবং হ্যাভের ক্ষেত্রে হয় V1 আর গেটের ক্ষেত্রে হয় 2 প্লাস V1। যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে এর ক্ষেত্রে শুধু V1। পরেরটা দিকে আসো। ডক্টর বায়ার্ড ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস রাইট এ কম্পোজিশন। আচ্ছা এখানে কি আছে বলো তো? দ্য স্টুডেন্টস কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই স্টুডেন্টস ব্যক্তিবাচক। তাহলে যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কি পড়ছিলাম? লেটার মেক গেটার হ্যাভ। হ্যাভের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? হ্যাভের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে অবশ্যই সে V1 গ্রহণ করবে। তাহলে এটা কি রাইটই থাকবে। তাহলে এটি অ্যান্সার কি হবে? যে হ্যাভিং দ্য স্টুডেন্টস রাইট এ কম্পোজিশন। আসো পরেরটা দেখি। মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্টস। আচ্ছা আগে দেখো কি আছে এখানে? গট আছে আর এখানে কি আছে? ট্রান্সক্রিপ্টস। আচ্ছা ট্রান্সক্রিপ্ট কি ব্যক্তিবাচক অবজেক্ট না বস্তুবাচক অবজেক্ট? অবশ্যই বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা কি বলছিলাম? যে লেটার মেক গেটার হ্যাভ। আচ্ছা গেটার হ্যাভের ক্ষেত্রে বস্তুবাচক হলে কি হয়? তাহলে দুটোই একই ফর্ম গ্রহণ করে। তাহলে এখানে গট আছে না? গেটেরই পাস্ট ফর্ম গট। তাহলে এখানে কি হবে? তাহলে এই হ্যাভ থাকুক বা গেট থাকুক, এখানে কি বস্তুবাচক অবজেক্ট আছে, তাহলে চোখ বুঝে আমরা কি বুঝবো? এটা V3 হবে। তাহলে এটা কি হবে? মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্টস সেন্ট, SENT। সেন্ডের পাস্ট পার্টিসিপল কি মানে V3 ফর্ম কি 3 নম্বর ফর্ম সেন্ট। তাহলে এখানে কি হবে? সেন্ট, SENT সেন্ট। তারপরে আসো সেন্ট টু দ্য ইউনিভার্সিটি। এরপর আসো পরেরটা দেখি আমরা। পরেরটা কি বলছে? উই উইল হ্যাভ টু গেট দ্য ডিন সাইন দিস ফর্ম। আচ্ছা এখানে বলো কি আছে? আমাদের সবসময় পজিটিভ ভার্বের ক্ষেত্রে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ ভার্ব কোনটা আছে আর পজিটিভ ভার্বের পরে বস্তুটা অবজেক্টে কি আছে, বস্তু না ব্যক্তি। এখন দেখো আমাদের কি আছে? গেট। আমরা একটু আগে পড়ছিলাম গেট আর হ্যাভ। লেটার মেক গেট আর হ্যাভ হেল্প। তাহলে গেট আর হ্যাভ কোন পর্যায়ে? কিশোর পর্যায়ে। তাহলে কিশোর পর্যায়ের ক্ষেত্রে গেট আর হ্যাভের ক্ষেত্রে একটু ব্যক্তিবাচক পরিবর্তন হয়। এখন দেখেন কি আছে? গেটের পরে কি আছে? ব্যক্তিবাচক আছে। তাহলে অবশ্যই গেট আর হ্যাভের ব্যক্তিবাচক পরিবর্তন হয়। তাহলে গেটের ক্ষেত্রে পরিবর্তন ছিল। সেটা কি ছিল? গেটের পরে হয় 2 প্লাস V1। তাহলে এটা কি হবে? উই উইল হ্যাভ টু গেট দ্য ডিন টু সাইন দিস ফর্ম। তাহলে এটা কি হবে? টু সাইন। কেন হবে? কারণ আমরা বলেছিলাম যে গেটের পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে একটু ভিন্ন হবে। তা বস্তুবাচকের ক্ষেত্রে গেট আর হ্যাভ এক হয় কিন্তু ব্যক্তিবাচকের গেট আর হ্যাভ একটু ভিন্ন হয়। তাহলে কি হবে এটা? গেটের পরে টু সাইন। তারপর আসো আমরা আরো কিছু উদাহরণ দেখি। তোমাদের এই টপিকটা একটু কঠিন বলে তোমাদের বেশি করে উদাহরণ শেখানো হচ্ছে। তাহলে তোমরা যাতে ক্লিয়ার হও। দেখো আরেকটা বিষয়। দ্য টিচার লেট মি লিভ ক্লাসরুম। লিভ দ্য ক্লাসরুম। আচ্ছা এখানে বলো তো কি আছে? আমরা কি বলছিলাম? পজিটিভ ভার্বের ক্ষেত্রে পজিটিভ ভার্বটা দেখবে এবং তারপরে কি আছে সেটা। আমরা কি দেখছি? লেট একটা পজিটিভ ভার্ব। আর পাশে কি আছে? ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা আমরা কি পড়েছিলাম? লেট আর মেক। তাই না? প্রথমে পড়েছিলাম লেট আর মেক। এরা কি ছিল? শিশু অবস্থা। তো লেট আর মেক শিশু অবস্থায় মানে ওর পরে যাই থাকুক না কেন আমরা চোখ বুজে কি বলবো? V1। তাহলে এটা আমার মি আছে না কি আছে আমার এটা অবজেক্টটা দেখার দরকার নেই। যেহেতু লেট আছে তাহলে আমরা চোখ বুজে এখানে কি লিখবো? লিভই থাকবে। কারণ এরপরে V1 হয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো।
এরপর আসো পরেরটা, শি অলওয়েজ হ্যাজ হার কার ফিক্স বাই দ্য সেম মেকানিক। আচ্ছা এখানে দ্য সেম একটু স্পেস হবে, একটু স্পেস দেওয়া হয়নি, দ্য সেম মেকানিক। আচ্ছা এখানে বলো কি আছে, এখানে দেখো পজিটিভ ভার্ব আছে কোনটা, হ্যাভ। হ্যাভের পাস হ্যাভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ একই কথা, যেহেতু শি আছে তাই হ্যাজ দেওয়া হয়েছে, তাহলে এটা কি হ্যাভের রুলসটা ফলো করছে। এরপর কি আছে, হার কার। আচ্ছা এখানে ব্যক্তিবাচক না বস্তুবাচক, কার কি ব্যক্তিবাচক না বস্তু, গাড়ি বস্তুবাচক, তাহলে চোখ বুঝে আমরা বলতে পারি যেহেতু হ্যাজ আছে, আমাদের রুলসে কি ছিল, গেট আর হ্যাভ কিশোরকালে তারা বস্তুবাচক একই ভার্বই গ্রহণ করে, সেই ভার্ব হলো ভিত্রি। তাহলে এখানে যদি ফিক্স আছে তাহলে এটি হবে ফিক্সড, তাহলে এটা ভিত্রি হবে, ফিক্সের ইডি হবে, পাস্ট পার্টিসিপল যেটা ভিত্রি ওই ফর্মটা হবে ফিক্সড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে 7 নাম্বারটা দেখো, উই হ্যাভ টু হেল্প জানাত জানিত ফাইন্ড হার কিস। আচ্ছা এখানে কি আছে দেখো, হেল্প আছে দেখছো। আচ্ছা এখানে তোমরা বলতে পারো ভাই আমরা হ্যাভ ইউজ করলাম, হ্যাভ ব্যবহার করলাম না, না হ্যাভ ব্যবহার করলাম না কেন, হেল্প ব্যবহার করলাম কেন। তোমাদের সবসময় মনে রাখতে হবে লাস্ট অবজেক্টের কাছে যেটা থাকবে সেটাকেই তোমরা পজিটিভ ভার্ব হিসেবে ধরবে। যেহেতু জ্যানেটের কাছে হেল্পটা কাছে আছে তাই হেল্পকে তুমি পজিটিভ ভার্ব হিসেবে ধরবে। যেহেতু এখানে হেল্প আছে তাহলে আমরা কি বলছিলাম, হেল্প বৃদ্ধ বয়সের ব্যক্তি না, তাহলে হেল্প যখন বৃদ্ধ হয়ে গেছে তখন কি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য কি বলেছিল, সে বলেছিল আমার একটা দিলেই হবে 2+V1 অথবা V1 যে কোনো একটা দিলেই হবে। তাহলে এক্ষেত্রে তোমরা ফাইন্ড অথবা 2+ফাইন্ড মানে টু ফাইন্ড দুটোর একটা ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপর আসে সর্বশেষ উদাহরণ যেটা দেখি, উই গট ইউজ টু হ্যাভিং মি ডু হিজ ওয়ার্ক। আমি আগেই বলেছিলাম একটু আগে যে অবজেক্টের কাছে যেটা থাকবে সেটাকেই তোমাকে পজিটিভ ভার্ব হিসেবে ধরতে হবে। এখানে দেখো গটও আছে, তুমি হয়তো বলতে পারো যে ভাই গট হলো না কেন, এই বিষয়টা মাথায় রাখবে যে অবজেক্টের কাছে, তাহলে হ্যাভ কি অবজেক্টের কাছে না, তাহলে আমরা হ্যাভ এর রুলসটাই ফলো করব। দেখো তাহলে হ্যাভ এর রুলস দেখো, তো আমরা কি বলছিলাম গেট আর হ্যাভ, তাহলে হ্যাভ এর ক্ষেত্রে কি বলছিলাম, গেটের ক্ষেত্রে 2+V1 ব্যক্তিবাচক থাকলে, আর হ্যাভ এর ক্ষেত্রে শুধু V1, তাহলে এটা কি হবে শুধু ডু। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। চলো এবার অন্য একটা টপিকে যাই। এখন শিখবো আমরা নাউন আর ডিটারমিনার সম্পর্কে। আমাদের অ্যাডমিশনের জন্য নাউনের মধ্যে বিশেষ করে কাউন্ট এবং নন কাউন্ট নাউনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো এটা জানি যে পার্সন, প্লেস, থিঙ্ক মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। এবার আসো নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা জানি। নাউন সাধারণত ব্যবহৃত হয় তোমার ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে। দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছি, কন্ট্রিবিউশন অথবা কন্ট্রিবিউট টু দ্য চ্যারিটি অর্গানাইজেশনস ইজ গ্রেটলি নিডেড। আচ্ছা এখানে বলো তো কোনটা হবে, কন্ট্রিবিউশন হবে না কন্ট্রিবিউট হবে। আমরা কি বলছিলাম ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, এখানে কি ভার্ব ইজ না, তাহলে এর সাবজেক্ট কি এটা না, কন্ট্রিবিউশন অথবা অথবা কন্ট্রিবিউট। এখন কোনটা হবে, আমরা জানি নাউন বসে, তাহলে এখানে কি কন্ট্রিবিউশন কি নাউন না, কন্ট্রিবিউট কি নাউন, কন্ট্রিবিউট নাউন না, কন্ট্রিবিউট ভার্ব, তাহলে সেহেতু কন্ট্রিবিউশন হবে। দেন দেখো 2 নাম্বার কি বলছে, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি। এখানে কোনটা নাউন, ব্রেভ না ব্রেভারি, ব্রেভ না ব্রেভারি, ব্রেভারি নাউন। সো এখানে ভার্ব কোনটা ছিল, অ্যাপ্রিসিয়েটেড। আমরা বলেছিলাম ভার্বের অবজেক্ট করেও নাউন বসে, তাহলে দেখো অবজেক্ট নাউন বসছে ব্রেভারি। আর তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের আমাদের পার্টস অফ স্পিচ শেষ করার পর তোমাদের একটা ম্যাজিক বক্স শেখাবো। এই ম্যাজিক বক্স তুমি যদি শেখো তাহলে দেখবে তোমাদের পার্টস অফ স্পিচ আর শেখাই লাগবে না। তবে একটা বিষয়, এক্ষেত্রে পার্টস অফ স্পিচের ধারণা না থাকলে তুমি ম্যাজিক বক্সের কিছু বুঝবে না। তোমার মোটামুটি পার্টস অফ স্পিচের ধারণা থাকলে তুমি ম্যাজিক বক্সের মাধ্যমে পার্টস অফ স্পিচের সব কিছু বুঝতে পারবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এবার আসো 3 নাম্বার, হিজ রুডনেস সারপ্রাইজড মি। আচ্ছা এখানে কি ভার্বের সাবজেক্ট আকারে আছে না, এটা রুডনেস, তাহলে এখানে কি হবে, রুডনেস যেহেতু নাউন রুডনেস হবে। তারপর দেখো 4 নাম্বার, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস পসিবলি দ্য পসিবিলিটি অফ এক্সটিংশন। আচ্ছা এখানে তুমি বলো কোনটা হবে, ফেস কি ভার্বের পরে অবজেক্ট আকারে এটা ব্যবহৃত হয়েছে, পসিবল হবে না, পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, পসিবলি নাউন, পসিবলি হচ্ছে অ্যাডভার্ব, দ্য পসিবিলিটি এটা নাউন, সো এটা হবে।
এরপর আসো আরেকটা রুলস দেখি। ২ নম্বর কথা হলো জিরান্ড, ইনফিনিটিভ কিংবা পার্টিসিপল এর অবজেক্ট হিসেবেও নাউন বসে। তাহলে দেখো এখানে দেখো মেইনটেনিং কনসিস্টেন্ট না কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে দেখো কি আছে? এখানে আছে মেইনটেনিং। এটা কি জিরান্ড না? তাহলে জিরান্ডের পরে কি বসে? নাউন বসে। তাহলে কনসিস্টেন্সি নাউন এটা, তাহলে এটা বসবে। তারপরে টু সি হিজ হ্যাপি না হ্যাপিনেস ইজ ডিস্টার্বিং ফর মি। আমরা কি বলছিলাম? জিরান্ড ইনফিনিটিভ অথবা পার্টিসিপল। এখানে দেখো টু সি আছে না? টু সি ইনফিনিটিভ, তাহলে এরপরেও হ্যাপিনেস হবে। তারপর এটা দেখো অবজার্ভিং দ্য ডিফিকাল্ট নাকি ডিফিকাল্টিস ইন দ্য অ্যাসাইনমেন্ট উই লেফট ইট। আচ্ছা অবজার্ভিং কি? জিরান্ড, তাহলে এরপরে কি আছে? নাউন হবে, তাহলে ডিফিকাল্টিস আছে। এরপর আসো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে কি হবে? দেখো এখানে দেখো রহিম ওয়াজ অ্যাডমিয়ার্ড ফর হিজ সিনসিয়ার হবে না সিনসিয়ারিটি? আমরা কি বলছি? প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে ফর কি প্রিপোজিশন, তাহলে এর অবজেক্ট কি? সিনসিয়ারিটি হবে। এটা অবজেক্ট হিজ, এই সিনসিয়ারিটি এটা অবজেক্ট, তাহলে সিনসিয়ারিটি নাউন হবে। এরপরে দেখো ইউ শুড নট অ্যান্সার টু এ কোশ্চেন উইদাউট কি একটা প্রিপোজিশন, তাই না? তাহলে উইদাউটের পরে আমরা কি জানি? ভি প্লাস আইএনজি জিরান্ড আকারে হয়, সেটা নিজে নাউন হয়। তাহলে এখানে কি? নো একটা নাউন, নো একটা ভার্ব, তাহলে এখানে ভি প্লাস আইএনজি হলো, তাহলে এটা কি? নাউন হয়েছে। তাহলে নোয়িং হবে, নোয়িং ইট প্রপারলি। এরপরে আসো আমরা নাউন এবং কাউন্ট এবং নন কাউন্ট নাউনের রুলস সম্পর্কে জানি। কাউন্ট হচ্ছে কোনগুলো? কাউন্ট হলো গণনা করা যায়, আর এর আগে তোমার এ অ্যান বসে। কাউন্ট সাধারণত সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, অর্থাৎ এস ইএস যোগ করা যায় কাউন্টের সাথে। দেখো কিছু উদাহরণ দিয়েছি, এ বুক অ্যান্ড অ্যাপেল, তারপর আরও দিয়েছি দেখো এখানে এ লট অফ বুকস, তার প্লান্টি অফ অ্যাপেলস। এবার আসো কাউন্ট নাউনের পূর্বে সংখ্যাযোগ শব্দ ব্যবহার করা যাবে, যে 1 2 3 এগুলো ব্যবহার করতে পারবে। এবারে নন কাউন্টের ক্ষেত্রে কী হয়? এ অ্যান্ড ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে দেখো এখানে দেখো হি বট এ ফার্নিচার, দেখো ফার্নিচার এর আগে এ হয়েছে, তাহলে এটা হবে না, কারণ ফার্নিচার নন কাউন্ট নাউন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া যে আমি কি করে বুঝবো এটা কাউন্ট নাকি এটা নাউন কাউন্ট? এটার জন্যই তোমাদের আজকের ক্লাসটা মূলত বললাম, যে তোমাদের বলেছিলাম যে আজকে খুব মজার ক্লাস। তোমাদের যেমন পজিটিভ ভার্বে একটা গল্প করেছি, ঠিক তেমনি তুমি কোনগুলো নন কাউন্ট সেগুলো জানার জন্য আজকে আমাদের একটা গল্প আছে। তুমি অবশ্যই আমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখবে। তাহলে গল্পটার মাধ্যমে তুমি কোনগুলো নন কাউন্ট সব চিনতে পারবে, সব। তোমার আর টেনশন করতে হবে না। তাহলে এটা কি হবে? হি বট ফার্নিচার। তারপরে দেখো আরেকটা, নন কাউন্ট এর কোনো প্লুরাল ফর্ম নেই, অর্থাৎ নন কাউন্টের কোনো প্লুরাল ফর্ম হবে না। ওটা যা আছে তাই, কোনো এস বা ইএস যোগ করা যাবে না। দেখো এখানে কি বলছে? হি হ্যাজ গট এ লট অফ ফার্নিচার্স, সরি কি বলছে? ইনফরমেশনস। এটা এস দিয়েছে, তাহলে আমরা কি জানি? নন কাউন্টের কোনো এস বা ইএস যুক্ত হবে না। তাহলে ইনফরমেশন কি একটা নন কাউন্ট নাউন, সেজন্য এখানে কোনো এস বা ইএস যুক্ত হবে না, দেখো ইনফরমেশন হবে। তারপরে দেখো আরেকটা কি বলছে? নন কাউন্ট নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যাবে না। এটাও তো বোঝা যাচ্ছে, এস বা ইএস যেহেতু যুক্ত হবে না। এই দেখো লাগেজ, আমরা কি জানি? লাগেজ একটা নন কাউন্ট নাউন, তাহলে লাগেজ থেকে কোনো 4 5 হবে না, তাহলে এটা শুধু লাগেজই হবে, এসও হবে না। আর একটা বিষয় তোমার মাথায় রাখবে যে নন কাউন্ট নাউন অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, অর্থাৎ নন কাউন্ট নাউনে কোনো প্লুরাল ভার্ব গ্রহণ করে না, অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন হয়তো বলতে পারবে ভাই সিঙ্গুলার ভার্ব কোনগুলো? তোমাদের এই বিষয়ে আমাদের সামনের ক্লাসগুলোতে বিস্তারিত পাবে। আজকের ক্লাসটা হয়তো একটু বেশি বড় হচ্ছে, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে তাও শোনো, দেখবে তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা এবার আসো ডিটারমিনার। এখন প্রশ্ন তো ভাইয়া কোন ক্ষেত্রে ডিটারমিনার কোনটা নন কাউন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনটা কাউন্টের ক্ষেত্রে? তোমাদের যে ডিটারমিনারগুলো তুলে ধরেছি এগুলি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ অ্যাডমিশনে এখান থেকে অনেক প্রশ্ন আসে যে একটা সাপোজ একটা কাউন্টেবল নাউন তুলতে হবে, তার আগে এরকম একটা ডিটারমিনার বলবে যে নিচের কোনটি বসবে। তখন এখানকার যে ডিটারমিনারগুলো আছে কাউন্টের ক্ষেত্রে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, নট এ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, এ নাম্বার অফ, বিশেষ করে মেনি আর নাম্বার অফটা বেশি আসে কাউন্টেবলের ক্ষেত্রে। আর নন কাউন্টের ক্ষেত্রে আসে অ্যামাউন্ট অফ আর মাস, এই বিষয়টা। আর এছাড়া আছে লিটেল, অনলি এ লিটেল, লেস ইত্যাদি। আর আরেকটা বিষয় যে কাউন্ট এবং নন কাউন্ট উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় সাম, এনি, অল, মোর, মোস্ট, এ লট অফ।
এবার আসো তোমাদের সেই নন কাউন্টের ঝামেলাটা সমাধান করি। তোমরা বলো যে ভাইয়া যে নন কাউন্টগুলো কিভাবে বুঝবে? যে কোনগুলো নন কাউন্ট নন? তো তোমরা অবশ্যই আমার ক্লাসের ক্ষেত্রে খাতা কলম নিয়ে বসবে। তোমরা হয়তো ইতিমধ্যে বসে ফেলছো। আর এখন যে গল্পটা বলবো তোমরা অবশ্যই সেটা খাতায় নোট করে রাখবে। খাতায় নোট না করলে তুমি কখনোই এই জিনিসটা শিখতে পারবে না। তাই সবাই ই যদি এখনো খাতা নিয়ে না বসো তাহলে অবশ্যই খাতাটা নিয়ে বসো। আমি যে গল্পটা বলবো তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে এবং ওই গল্পটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার আর নন কাউন্ট নিয়ে টেনশন করতে হবে। তুমি সব বা বিশ্বের যত নন কাউন্ট আছে, বিশ্বের না মানে তোমার মোটামুটি পরীক্ষার জন্য যত নন কাউন্ট আছে সব তুমি জানতে পারবে। কি তোমরা সবাই প্রস্তুত তো নন কাউন্ট সম্পর্কে জানার জন্য যে কোনগুলো নন কাউন্ট? আশা করি তোমরা প্রস্তুত হয়েছো। তাহলে শোনো, আমি যা যা বলছি তুমি খাতায় লেখা শুরু করো। এই যে আমি এখন যেই গল্পটা বলছি সেটা কিন্তু অবশ্যই খাতায় লেখো। শুরু করলাম তাহলে। আনিকা নদীর পাড়ের স্যান্ড এর সিনারি এর আরেকটা বিষয় যে আমি দেখবে ইংলিশে একটা গল্পের মধ্যে কিছু ইংলিশ ওয়ার্ড বলবো। যে ইংলিশ ওয়ার্ডগুলো বলবো ওগুলি ইংলিশেই লিখবে। আর ওই ওয়ার্ডগুলো ইংলিশে লিখার পর মাথায় রাখবে যে এই ইংলিশ ওয়ার্ডগুলোই হলো তোমার নন কাউন্ট নাউন। তাহলে আবার শুরু করি। হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাই আবার শুরু করছি। সো বারবার বলছি যে তোমরা ইংলিশ ওয়ার্ডটাই মাথায় রাখবে যে নন কাউন্ট নাউন। আর ইংলিশ ওয়ার্ডটা আমি বানান করে দেবো, সমস্যা নেই। আচ্ছা শুরু করো। আনিকা নদীর পাড়ের স্যান্ড SAND স্যান্ড অর্থাৎ যেটা বালি, স্যান্ড এর সিনারি SCENERY সিনারি যেটা দৃশ্য। সি- আহ, আমি মিনিং বললাম কিন্তু একটু আগে যে এটা দৃশ্য। আমি দেখো কি বললাম তাহলে আনিকা নদীর পাড়ের স্যান্ড এর সিনারি এর নিউজ মেলে পেয়ে, অর্থাৎ আনিকা নদীর পাড়ের স্যান্ডের সিনারি এর নিউজ মেলে পেয়ে অ্যাঙ্গার না হয়ে। আচ্ছা এক কাজ করি, তোমরা হয়তো লিখতে অসুবিধা হচ্ছে, আমি ডাইরেক্ট গল্পটা পড়ে যাব, তোমরা লিখে ফেলো আর তারপরে আমি পরে বুঝিয়ে দেবো। আনিকা নদীর পাড়ের স্যান্ড SAND স্যান্ড এর সিনারি SCENERY সিনারি এর নিউজ NEWS নিউজ মেইল MAIL নিউজ মেইলে পেয়ে পাইকার আচ্ছা পেয়ে অ্যাঙ্গার ANGER অ্যাঙ্গার না হয়ে সোপ SOAP সোপ সোপ দিয়ে গোসল করে কোনো বিষয়ে কেওয়াস CHAOS কেওয়াস কমা ড্যামেজ DAMAG ড্যামেজ না করে ব্রেড BREAD ব্রেড কমা CORN কর্ন কমা সোপ SOUP স্যুপ স্যুপ দিয়ে নাস্তা করে ফার্নিচার FUR ফার্নিচার ব্যাগেজ কমা ব্যাগেজ BAGG ব্যাগেজ কমা লাগেজ গুছিয়ে LUGGAG লাগেজ গুছিয়ে ঝড় বৃষ্টি অর্থাৎ STORM স্ট্রম থান্ডার THUNDER থান্ডার কমা EAR উপেক্ষা করে লাক LUCK লাক এর উপর বিশ্বাস করে কারো পারমিশন PERMISSION কারো পারমিশন না নিয়ে অল্প মানি MONEY অল্প মানি সাথে নিয়ে মিউজিক MUSIC মিউজিক শুনতে শুনতে বাড়ি থেকে বের হয়ে গেল। RESEARCH রিসার্চ এর জন্য। নদীর পাড়ে গিয়ে সিনারি এর SCENERY সিনারি এর বিষয়টা ফান হিসেবে নিয়ে ফান হিসাবে নিয়ে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন
MATION, বিভিন্ন ইনফরমেশন ইকুইপমেন্ট, EQUIP, MENT ইকুইপমেন্ট, মেশিনারি, MACHINERY মেশিনারি সংগ্রহের মাধ্যমে তার LEISURE লিজার সময়কে কাজে লাগালো। তার প্রপার্টি কোথায় গেল তার প্রভার্টি আমি ভুল দেখছি। তার প্রভার্টি ছিল এবং পলিটিক্স, POLITICS পলিটিক্স, আচ্ছা প্রভার্টি PROVERTY প্রভার্টি, তার প্রভার্টি ছিল এবং পলিটিক্সও করতেন না, তার প্রভার্টি ছিল এবং পলিটিক্সও করতেন না। তারপরও তার গবেষণাকে পোয়েট্রি, পোয়েট্রি এবং প্রোজ, এটা হয়তো সবাই নামটা শোনেনি। প্রোজ অর্থ গদ্য। তার পোয়েট্রি ও প্রোজ, প্রোজ এর মাধ্যমে অনেক প্রোগ্রেস হওয়ার বিষয়টি নিউজ, NEWS নিউজ এ ছাপা হয়। ফলে তিনি অন্যদের অ্যাডভাইস পেয়ে অ্যাডভাইস পেয়ে কারেজ, কারেজ হয়ে আরও হোমওয়ার্ক, হোমওয়ার্ক করেন এবং পাবলিসিটি, পাবলিসিটি ও অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং বাড়ান। অবশেষে তার প্যাশেন্স এর কারণে তার জীবনে লাইটিং ফিরে আসে, লাইটিং ফিরে আসে। তোমাদের একটা বিষয় বলে রাখি যে এখানে দেখো যেগুলি ইংলিশে কিছু ওয়ার্ড বলেছি, ওই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই মার্ক করে রাখবে, কারণ ওগুলি সবই নন কাউন্ট নাউন। এই গল্পটির মধ্যে যত ইংলিশ ওয়ার্ড আছে সবই নন কাউন্ট নাউন। তোমাদের সুবিধার্থে গল্পটা আমি আবারও এক টানা বলে যাব, তোমরা জাস্ট মিলিয়ে নেবে। আনিকা নদীর পাড়ে স্যান্ডের সিনারি এর নিউজ মেইলে পেয়ে অ্যাঙ্গার না হয়ে সোপ দিয়ে গোসল করে কোনো বিষয়ে কেওয়াস ড্যামেজ না করে ব্রেড কর্ন স্যুপ দিয়ে নাস্তা করে ফার্নিচার লাগেজ গুছিয়ে ঝড় বৃষ্টি অর্থাৎ স্টর্ম থান্ডার ইয়ার উপেক্ষা করে লাকের উপর বিশ্বাস করে পারমিশন না নিয়ে অল্প মানি সাথে নিয়ে মিউজিক শুনতে শুনতে বাড়ি থেকে বেরিয়ে গেল রিসার্চের জন্য। নদীর পাড়ে গিয়ে সিনারি এর বিষয়টা ফান হিসাবে নিয়ে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন ইকুইপমেন্ট মেশিনারি সংগ্রহের মাধ্যমে তার লেজার সময়টাকে কাজে লাগালো। তার প্রভার্টি ছিল এবং পলিটিক্সও করতো না। তারপরে তার পোয়েট্রি ও প্রোজ এর মাধ্যমে অনেক প্রোগ্রেস হওয়ার বিষয়টি নিউজে ছাপা হয়। ফলে তিনি অন্যদের অ্যাডভাইস পেয়ে কারেজ হয়ে আরও হোমওয়ার্ক করেন এবং পাবলিসিটি ও অ্যাডভার্টাইজিং বাড়ান। অবশেষে তার প্যাশেন্স এর কারণে তার জীবনে লাইটেনিং ফিরে আসে। মূলত তোমার গল্পটির থিমটা তোমার যদি মাথায় থাকে দেখবে, তাহলে তোমার ওয়ার্ডগুলো তোমার মনে রাখবে। মূলত আমার মনে রাখবে যে এই গল্পটার ক্ষেত্রে তোমরা যে আনিকা একটা ব্যক্তি, তিনি প্রথমে কি করছেন, স্যান্ড মানে বালু, স্যান্ডের যে সিনারি এই বিষয়টার খবর মানে নিউজটা সে মেলের মাধ্যমে পেয়ে তারপর সে তোমার সোপ দিয়ে গোসল করেছে। তারপরে তোমার সে কোনো রকম বিশৃঙ্খলা মানে তারপরে ড্যামেজ করেনি, না করার ফলে তারপরে সে ব্রেড আর বা কর্ন আর যা সেগুলো খেয়ে
ঝড় বৃষ্টি মানে ওই সময়টা ঝড় বৃষ্টি হচ্ছিল। সেগুলো সব উপেক্ষা করেই সে ফার্নিচার-টার্নিচার এগুলো সব গুছিয়ে বেরিয়ে যায়। তারপরে সে বেরিয়ে যেয়ে ওই যে স্যান্ড মানে বালুর যে দৃশ্য ওখানে যেয়ে দেখে, বালুর দৃশ্যটা দেখে ফান হিসেবে নেয় যে কি দৃশ্য, কোনো বিষয় না। এরকম করে ফান হিসেবে নিয়ে সে তারপরেও ওখান থেকে ইনফরমেশন, মেশিনারি, তারপরে ইকুইপমেন্ট যেগুলো লাগে সব কালেক্ট করে। কালেক্ট করে সেটা আবার তার কালেক্ট করে আর তখন তার লেজার যে সময়টা মানে অবসর সময়টাকে সে এভাবে তার কাজে লাগায়। কাজে লাগানোর মাধ্যমে সে তার অবশ্যই লেজার সময়টাকে কাজে লাগায়। তারপরে কি করে সে এই বিষয়টা নিয়ে সে গবেষণা করে। এখন গবেষণার সময় রিসার্চ করে। সো এই গবেষণার ফলে তার যেই গবেষণাটা করছে সেখানে অনেক উন্নতি হয়। যদিও সে গরিব ছিল, মূলত সে প্রভার্টি ছিল মানে প্রভার্টি যদিও আনিকা গরিব ছিল, কিন্তু সে কোনো পলিটিক্সও করতো না। তারপরেও তার বিষয়টা মানে এত সুন্দরভাবে সাজিয়েছে সে পোয়েট্রি আর প্রোজ অর্থাৎ গদ্য আর পদ্যের মাধ্যমে সেই বিষয়টা নিউজ আকারে প্রকাশ পায়। যখনই সে বিষয়টা নিউজ আকারে প্রকাশ পায় আনিকার মাথার মধ্যে অনেক ভালো লাগে। মানে এক কথায় আনিকার মধ্যে অনেক ইয়ে হোমওয়ার্ক করার আরো ইচ্ছা জাগে যে আরো ভালো করব। তখন সে করে কি? তার আশেপাশে যারা আছে তারাও তাকে উৎসাহিত করে, তাদের বিভিন্ন রকম অ্যাডভাইস করে, কারেজ করে মানে উৎসাহিত করে, তাদের বিভিন্ন রকম অ্যাডভাইস করে। করার মাধ্যমে তার মধ্যে একটা উৎসাহিত জাগায়। যার ফলে সে আরো মানে সে আরো অ্যাডভার্টাইজিং আর পাবলিসিটি বাড়িয়ে ফেলে। যার ফলে তার হচ্ছে ফেমাস মানে সে একটা ফেমাস এখানে নেই অপশন কি বলে? ফেমাস বিষয়টা এখানে নেই। ফেমাস ইংলিশ ওয়ার্ডটা। তারপর আমি জাস্ট কথার কথা বলছি। মানে সে বিখ্যাত হয়ে ওঠে এবং তার জীবনে যেই দুঃখ ছিল সব দূর হয়ে যায় এবং তার সম্পূর্ণ কাজটা হয় তার ধৈর্যের কারণে। সে ধৈর্য ধরে এত দূর এসেছিল প্যাশন্স নিয়ে। ফলে তার যে ভিতরে তার জীবনে লাইটেনিং LIGHTNING লাইটেনিং ফিরে আসে। তোমরা যে গল্পটি বলছো ওটা খাতায় লিখেছো অবশ্যই মনে হয় এবং আমি যেভাবে বুঝিয়ে বললাম বিষয়টাও হয়তোবা মাথায় কিছুটা ঢুকেছে যে তোমাকে এই গল্পটা আকারে যদি তুমি পড়ো দেখবে তোমার সব নন-কাউন্ট নাউনগুলো মনে থাকবে। আশা করি তোমাদের যে সমস্যাটা সেটা দূর করে দিয়েছি। তারপরেও তোমাদের হয়তোবা অনেকের বানান ভুল যেতে পারে। তোমাদের সেই বানানটি যাতে ভুল না যায় সেজন্য আমি তোমাদেরকে বিষয়টা আবার তুলে ধরেছি। দেখো এখানে যতগুলো বলেছি সব ইয়ে করছি। তোমার এই যে দাগ দেওয়াগুলো এই দাগ দেওয়াগুলো তোমার গল্পের মধ্যে আছে। আর যেগুলো নেই তোমাদের সেগুলো একটু এখান থেকে পড়ে নিবে। আর আরেকটা বিষয় সকল বিষয় মানে সাবজেক্টগুলোর ক্ষেত্রে নন কাউন্ট নন সাবগুলো যেমন এই যে ইকোনমিক্স, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্স এক কথায় সাবজেক্টগুলো সব নন কাউন্ট। আর সেরকম কিছু নেই। এই সবই তো দিয়েছি। দেখো সবগুলোই আমি ওই গল্পের মধ্যে তুলে দিয়েছি। এই যে অ্যাকোমোডেশন এটা নেই। আর এই দেখো ইকোনমিক্স তো বললামই যে আছে সাবজেক্টগুলো সব নন কাউন্ট। ইকোনমিক্স তারপরে ম্যাথমেটিক্স আর মাসেলস পড়তে হবে তোমার মাসেলস আর মাম্পস এটা। আর ফিজিক্স তো বলছি। আর দেখো আর নেই। আর হচ্ছে এটা ভোকাবুলারি এটা একটু মাথায় রাখতে হবে। এগুলি সব তোমার গল্পের মধ্যে আছে। তোমার গল্পটা মনে রাখলে এগুলো সব মনে থাকবে। আর এইভাবে মুখস্থ করা অনেক টাফ তাই তোমাদের গল্প আকারে সাজিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে। আর তোমাদের কেমন লাগলো মতামতটি আমাদের কমেন্টে জানাবে। আর আরেকটা বিষয় তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হয় আমাদের ফেসবুক গ্রুপে। তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে আমাদের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সামনের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে।